নমস্কার। আমার সুধী দর্শক শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আমি আলোচনা করব। আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা নিয়ে এটি একটি স্পর্শকাতর বিষয়। তো ইদানিং যেহেতু আমি আমার চ্যানেলটা চেঞ্জ করেছি ডেমোক্রেটিক নিউজে, তাই স্পর্শকাতর বিষয় নিয়েও আমি এখন কথাবার্তা বলবো। এই স্পর্শকাতর বিষয়টি হচ্ছে যেটা সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, এটার আদৌ বাস্তবতা আছে কি না সেটা নিয়েও অনেক কিছুই ধন্দে আছি আমরা। তবুও এটা নিয়ে কিন্তু চর্চা চলছে। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমগুলো চর্চা করছেন, ভারতবর্ষেরও কিছু গণমাধ্যম চর্চা করছেন। ইভিন ভারতবর্ষের ভালো ভালো যারা চিন্তাবিদ বা ভালো ভালো যারা রাষ্ট্রনায়ক, তারাও এ বিষয়ে অনেক সময় অনেক কথা বলেছেন। ভারতবর্ষের আমাদের জেনারেল শর্মাও এ ব্যাপারে কথা বলেছেন এবং বাংলাদেশেরও অনেক বড় বড় পররাষ্ট্রবিদরাও এ জাতীয় সমালোচনা করেছেন। ঘটনা হচ্ছে যে ভারতবর্ষ চট্টগ্রাম দখল করবে। এখন ভারতবর্ষ চট্টগ্রাম দখল করবে, এটা একটা স্বাভাবিক ঘটনা। কোন ক্ষেত্রে? সাধারণত আমরা দেখেছি পৃথিবীর ইতিহাসে বিভিন্ন সময় বিভিন্ন শকুন দল পাঠাল মুঘল একে একে এসেছে, একে একে চলে গেছে, বিভিন্ন সময় বিভিন্ন তালুক দখল করেছে। কিন্তু বিংশ শতাব্দীর পরবর্তীকালে, আজকে একবিংশ শতাব্দীতে এই ধারণাটা কিন্তু আর প্রযোজ্য নয়। যে কলোনিয়াল সিস্টেমটা সারা পৃথিবী জুড়ে চলছিল, যেটা ইংরেজ বা জার্মান বা প্রথম বিশ্বের ইউরোপিয়ান কান্ট্রিগুলো যেভাবে, ইটালি, এরা যেভাবে সারা পৃথিবীতে কলোনিয়াল সিস্টেম তৈরি করেছিল, সেই কলোনিয়াল সিস্টেম কিন্তু এখন আর নেই। তবুও যেন কোথাও যেন ভয় থাকে। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে দেখা গেছে যে ঠান্ডা যুদ্ধ চলছিল, ঠান্ডা যুদ্ধ এখনও সেটা অবসান হয়ে গেছে। কারণ বেশিরভাগ অর্থনৈতিক সমৃদ্ধ দেশগুলি এখন পারমাণবিক শক্তিতে ভরপুর। আবার পাকিস্তান যেমন তাদের কোনো যেটা মানে একদম দরিদ্রতম দেশ, তারাও পরমাণু শক্তিতে ভরপুর। জানি না বাংলাদেশের এই অভ্যুত্থানের পরে ইদানিং গণমাধ্যমগুলো শোনা যাচ্ছে যে তারা পূর্ব পাকিস্তানটা আবার পশ্চিম পাকিস্তানের সঙ্গে জড়ো হতে চায়। যেমন কি দুটো জার্মানি, পূর্ব এবং পশ্চিম জার্মানি এক হয়েছিল, এরাও নাকি এখন জড়ো হতে চায়। আখেরে কি লাভ হবে তা আমরা কিন্তু জানি না। পূর্ব পাকিস্তান বা পশ্চিম পাকিস্তান দুটো যদি এক হয়ে যায়, তাতে আখেরে কি লাভ হবে আমরা জানি না। কিন্তু ভারতবর্ষ কিন্তু একটি শক্তিধর দেশ। ভারতবর্ষের ইকোনমিক্যাল স্ট্যাটাস এখন যথেষ্ট শক্ত ভিতের উপরে দাঁড়িয়ে আছে। সুতরাং ভারতবর্ষকে কোনোভাবেই অধিগ্রহণ করার চেষ্টা কেউ করতে পারবে না। আবার ব্রিক্স তৈরি হয়ে গেছে। ব্রিক্স যেখানে তৈরি হয়ে গেছে, সেখানে ভারতবর্ষ, চায়না, রাশিয়া, ব্রাজিলে গিয়ে তাদের ঔপনিবেশিক শাসন ব্যবস্থা কায়েম করার জন্য কার্য চালাতে পারে, মেবি অর মে নট বি। কিন্তু ব্রিক্স খুব কঠিন, মানে একটি কঠিন সংগঠন। এটা সমগ্র আমেরিকার পক্ষেও কিন্তু একটা ভয়ের কারণ, আবার এশিয়াতেও এটা ভয়ের কারণ। তবুও বাংলাদেশ কেন জানি না এইভাবে প্রচার করছে। তবে ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ। ভারতবর্ষ কলোনিয়াল সিস্টেমকে বিশ্বাস করে না। তবে ভারতবর্ষ কখনোই বাংলাদেশ দখল করতে যাবে না। 1947 সালেই কিন্তু প্রজেক্ট ছিল। 47 সালেই কিন্তু চট্টগ্রামের যে পার্বত্য উত্তরের অংশ, যে অংশটা সাধারণত হিন্দু এবং বৌদ্ধরা আছে, তারা কিন্তু চেয়েছিল সেই মুহূর্তে ভারতের সঙ্গে যোগ দিতে। এবং সে ব্যাপারে পণ্ডিত নেহেরুর কাছেও তো রিপোর্ট ছিল যে যোগ দেওয়ার জন্য, কিন্তু পণ্ডিত নেহেরু কোনোভাবেই
সেটাকে সাপোর্ট করেননি বা ওইটুকু অংশের জন্য তিনি কোনোভাবেই কোনো প্রকার ইস্যু নেননি। কিন্তু সর্দার আমাদের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেল কিন্তু চেয়েছিলেন যে চট্টগ্রাম বন্দর আমাদের দরকার আছে, চট্টগ্রাম বন্দর না থাকলে আমাদের নর্থ ইস্টের দেশগুলোর সাথে যোগাযোগ করা সমস্যা। তো পরবর্তীকালে কিন্তু বিভিন্ন সময় সরকার এসছেন, আমাদের কংগ্রেস সরকার গেছে, বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসছেন। বিজেপি সরকার কিন্তু মানে ইন্দিরা গান্ধীর আমল থেকেই, মানে 72 সাল থেকেই 75 সাল থেকেই যদি ধরে থাকি, যে 75 সালের যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সেখানে তো ভারতবর্ষের যে মানে অপরিসীম সহায়তা, সেটা বাংলাদেশ কখনোই অস্বীকার করতে পারবে না। তবে বাংলাদেশের যারা আপনার পাকিস্তানপন্থী, মানে তথাকথিত পশ্চিম পাকিস্তানপন্থী, তারা কিন্তু এটা মেনে নিতে পারেননি। না পারলেও ইন্দিরা গান্ধী কিন্তু যথেষ্ট সহায়তা করেছেন বাংলাদেশের স্বাধীনতার জন্য। তো বাংলাদেশের স্বাধীনতার যখন সহায়তা করেছেন, বাংলাদেশকে ভারতবর্ষ স্বাভাবিক কারণেই চাইবে বাংলাদেশ একটা তার সেফটি ভালভ হিসেবে তৈরি হোক। যেখানে বাংলাদেশের মূল ভূখণ্ডের বর্ডার 5000 কিলোমিটার, সেখানে 4400 কিলোমিটারই ভারতীয় ভূখণ্ড। তাহলে যে কোনো মুহূর্তে ভারতবর্ষের যে সৈন্য আছে, যা রিজার্ভে সৈন্য আছে, যে কোনো মুহূর্তে বাংলাদেশ দখল করতে পারে। কিন্তু ভারতবর্ষ কলোনিয়াল সিস্টেমে বিশ্বাস করে না, ভারতবর্ষের সংবিধান তা বিশ্বাস করে না, তা মানে না, এবং ভারতবর্ষের কোনো দলই সেটাতে আগ্রহ প্রকাশ করে না। যদিও সৈন্য প্রধানরা বলছে যে আমাদের চিকেন নেক বৃদ্ধি করার দরকার আছে, অর্থাৎ যে আমাদের যে শিলিগুড়ি করিডোর বৃদ্ধি করার দরকার আছে, এটা কিন্তু আমাদের সেনাপ্রধানরা বারবার সরকারের কাছে বলে আসছেন। কিন্তু সরকার কিন্তু সেদিকে কোনো কর্ণপাত করেনি। বরং সরকার চাইছে যে বাংলাদেশের সঙ্গে কোনোভাবে সহায়তা করতে। বাংলাদেশের সাথে এই তো গত 2 বছর আগে বাংলাদেশকে প্রায় 20টি রেল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন দান করেছেন 20টি ডিজেল ইঞ্জিন দান করেছেন। তাহলে সেই আবার অনেকে যারা নিন্দুকেরা, তারা বলছেন যে ওই 20টি ডিজেল ইঞ্জিন পুরাতন হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি পুরাতন নয়। 2006 সালে, 2012 সালে, 2018 সালেরও ইঞ্জিন ছিল সেখানে। একটা রেলওয়ে ইঞ্জিন 100 বছর তার আয়ু, সুতরাং কোনোটাই পুরাতন নয়, ভালো ইঞ্জিনই দেওয়া হয়েছিল। তবে ভারতবর্ষ চাইছিল যে নর্থ ইস্টের সাথে বাংলাদেশের মধ্য দিয়ে যোগাযোগ স্থাপনের জন্য। সেটা আমাদের কলকাতা থেকে ত্রিপুরা যাওয়ার জন্য বাংলাদেশের যে রেলপথ, সেই পথ ব্যবহার করতে চেয়েছিল। তাতে করে কী হবে, আমাদের নর্থ ইস্টের যে সকল ক্যারিং কস্ট কমে যাবে। নর্থ ইস্টে আমাদের কলকাতা থেকে কোনো ট্রেনে করে যদি ত্রিপুরা হয়ে মেঘালয়, মণিপুর, আসাম, নাগাল্যান্ড এই জায়গাগুলোতে পরিবহন করা হয়, তাহলে কস্ট কমে যাবে। এর বিনিময়ে কিন্তু যেমন বাংলাদেশের রেলপথ ব্যবহার করবে ভারতবর্ষ, তার ভাড়া পাবে। কিন্তু বাংলাদেশেও তার বিপরীত প্রতিক্রিয়া, বিপরীত আন্দোলন হয়েছে। তারা বলেছে যে না, ভারতবর্ষ ওখানে ওই ট্রেনের মধ্য দিয়ে গোলা বারুদ আনতে পারে, অস্ত্রশস্ত্র নিয়ে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি। তবে সাধারণ মানুষ তো সমালোচনা করতেই পারে, কিন্তু এগুলো তো চুক্তির মাধ্যমে হবে। যখন চুক্তির মাধ্যমে হবে, তখন কলকাতা থেকে গাড়ি যখন যাবে, তখন বনগাঁ, পেট্রাপোল সীমান্তে তো চেকিং হবে। আবার মাঝখানে আপনি গাড়ি দাঁড়ি করিয়েও তো চেকিং করাতে পারবেন। আপনি ধরুন যাচ্ছে, আপনি ঢাকাতেও আপনি চেকিং করাতে পারবেন, তারপর ত্রিপুরার উদ্দেশ্যে পাঠাতে পারবেন। চেকিং করতে গিয়ে যদি দেখা যায় যে কোনো মারণাস্ত্র যাচ্ছে বা অন্য কোনো চিন্তা ভাবনা নিয়ে আছে, এখানে কোনো কনস্পিরেসি বা ষড়যন্ত্র আছে, সেটা তো আপনারা কাজ করতে পারবেন, মানে সেটা আটকা দিতে পারবেন। সুতরাং ভারতবর্ষ চাইতে পারে, যেমন ধরুন আপনাদের বলি যে ভুটানের কোনো সমুদ্র
পোর্ট নেই, নেপালের কোনো সমুদ্র পোর্ট নেই, তাহলে নেপাল ভুটান বিদেশ থেকে জিনিসপত্র আমদানি করে কিভাবে? আমাদের কলকাতা বন্দর দিয়েই আমদানি করে। ভুটানের মালপত্র একসময় মনে পড়ে কিছুদিন আগে ধরা পড়েছিল শিলিগুড়িতে একটা কন্টেনারে ভর্তি অস্ত্রশস্ত্র যাচ্ছে, কোনোভাবে খবর বেরিয়েছিল, খবরটা আমাদের জানা আছে, শিলিগুড়িতে অস্ত্রশস্ত্র ভর্তি কন্টেনার ধরা পড়েছে। কি ব্যাপার হইচই পড়ে গেল। আসলে দেখা গেল সেটা ভুটান সরকারের অস্ত্রশস্ত্র, ওটা বিদেশ থেকে আসছিল এবং তারা আমাদের এখান থেকেই নিয়ে গেছে। আমাদের এখান থেকে ভুটান সরকারের জন্য, তাদের সুরক্ষার জন্য যে সকল অস্ত্রশস্ত্র, তাদের বাহিনীর অস্ত্রশস্ত্র তারা নিয়ে গেছিল। তো স্বাভাবিক কারণেই সেটা তাদের চুক্তির মধ্য থেকে ছিল। তো আমরা সেভাবে ভারতবর্ষ সেখানে নিশ্চয়ই মাথা খাটিয়ে কূটনৈতিক চুক্তির মধ্য দিয়ে চট্টগ্রাম বন্দর ব্যবহার করলেও করতে পারে, সেটা বাংলাদেশ সরকার যদি রাজি হয়। কিন্তু বাংলাদেশের কখনোই চট্টগ্রাম ভারতবর্ষ দখল করবে না। দখল করলে করতে পারে, মানে এই যে যদি ভারতবর্ষের কলোনিয়াল সিস্টেম থাকে, যদি ভারতবর্ষ যদি কখনো বলে যে আমাদের এক্সপেনশন দরকার আছে, এক্সপেনশন যা করার সেই 47 থেকে 49-এর মধ্যেই হয়ে গেছে। আমাদের হায়দ্রাবাদ বেরিয়ে যেতে চাইছিল, কাশ্মীর বেরিয়ে যেতে চাইছিল, আবার মণিপুর তখন বেরাতে চেয়েছিল, কিন্তু মণিপুরের আবার একটা অংশ ভারতবর্ষের সঙ্গে যোগ দিতে চেয়েছিল বলেই না এসছে। তো অনেকেই ভাবছে যে চীন ডোকালামে যদি সৈন্য রেখে দেয় তাহলে ভারতবর্ষের চিকেন নেক কিন্তু একদম আটকে যাবে, শিলিগুড়ি করিডোর আটকে যাবে। শিলিগুড়ি করিডোর কখনোই আটকাবে না, কারণ চীন ব্রিক্সের মধ্যে ঢুকে গেছে এবং উভয় পক্ষ সেনা প্রত্যাহার করে নিয়েছে। তাহলে যেহেতু চীনের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে, আবার রাশিয়ার সঙ্গে তো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছেই, আগে থেকেই আছে। সেখানে যদি কেউ বলে থাকে যে আপনাদের বাংলাদেশের সেন্ট মার্টিনে আমেরিকা এসে সেনাঘাঁটি করবে, সেটা কি ভারতবর্ষ সহ্য করবে? করবে না। না চায়না সহ্য করবে? করবে না। কারণ সেন্ট মার্টিন যদি আমেরিকার সৈন্যবাহিনী থাকে, তাহলে ওখান থেকে ভারতবর্ষ, চীন, জাপান, রাশিয়া, ইউক্রেন, তাছাড়া ছোটোখাটো যেসব ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, এরা তো সবাই তার আওতার মধ্যে এসে যাবে। মানে একটা সুইচের অপেক্ষায় থাকবে, ওয়াশিংটনের একটা সুইচের অপেক্ষায় থাকবে। তবে কোরিয়াও কিন্তু পরমাণু অস্ত্র সমৃদ্ধ দেশ। এগুলো ভাবতে হবে। অযথা ভারতবর্ষের এগনেস্টে কোনোভাবে প্রচার করাটা, যে গণমাধ্যম প্রচারগুলো করতেছে, এগুলো কিন্তু ভুল প্রচার করতেছে। মোহাম্মদ ইউনূস এখন সরকারে আছেন, উনি শেখ হাসিনা কোনোভাবেই হয়তো চাইছিলেন যে গণহত্যা যাতে বাড়তে না পারে, তার জন্য তিনি পদত্যাগ করে চলে এসছেন। আবার রাষ্ট্রপতি এখন বলছে পদত্যাগ করেনি, এটা আপনাদের নিজস্ব ব্যাপার। রাষ্ট্রপতি পদত্যাগ করুক বা না করুক, রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিক বা না দিক, এখন তো উপদেষ্টার সরকার চলছে। উপদেষ্টা তো ডক্টর ইউনূস তো বলেই দিয়েছেন যে এখন তিনি সংস্কার করবেন। অ্যাকচুয়ালি তিনি নোবেলজয়ী একজন শান্তি পুরস্কার পেয়েছেন। উনি ইকোনমিক্সটা উনি প্রফেসর ছিলেন, চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। বিভিন্ন সময় ওনার বিশাল বড় কর্মকাণ্ড, ওনার 84 বছর বয়সে ওনার বিশাল কর্মকাণ্ড, ওনার লাইফ হিস্ট্রি আমি দেখেছি যে উনি কোনোদিন বসে থেকেছেন বলে আমার মনে হয় না। মানে সারা জীবনই উনি কার্য করে গেছেন। তো সারা জীবন কার্য করতে যে ওনার কিছু ফসল আছে, ওনার কাছে কিছু থিসিস আছে, যে থিসিসগুলো উনি অ্যাপ্লাই করতে চান। এখন উনি তো ভারতবর্ষের সঙ্গে কখনোই বলেননি যে ভারতবর্ষের সঙ্গে খারাপ ব্যবহার করবেন। ভারতবর্ষের সঙ্গে উনি পাকিস্তানের সঙ্গে ব্যবসা শুরু করতেই পারেন। পাকিস্তান যদি কোনো জিনিসটা
ইকোনমিক্সের নিয়ম অনুযায়ী ধরুন আমাদের ভারত থেকে পেঁয়াজ আর আমদানির ক্ষেত্রে যদি পাকিস্তান থেকে কম দামে পায় কিনবে, পাকিস্তান থেকে কম দামে কিনবে। পাকিস্তানের আলু দুবাই যায়, আমাদের ইন্ডিয়ার আলু যায় না, কারণ পাকিস্তানে আলুর দাম কম। কেন কম? পাকিস্তানের যারা কৃষক তারা খেতে পায় না, তাদের আলুর দাম গভর্নমেন্ট নির্ধারণ করে না, ফলে তাদেরকে কম দামে বিক্রি করতে হয়, গভর্নমেন্ট দ্বারা নিয়ন্ত্রিত নয়। পাকিস্তানের পেঁয়াজের দামও কম। পাকিস্তানে যদি পেঁয়াজের দাম কম থাকে পাকিস্তান থেকে পেঁয়াজ নিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। এখন ওপেন ব্যবসায়িক সিস্টেমে যেটা আমাদের বিদেশমন্ত্রী প্রণব মুখার্জি গ্যাট চুক্তিতে সই করেছিলেন, তাতে তো যেখানে ইচ্ছা ব্যবসা করতে পারে, করুন না। ভারতবর্ষ থেকেই যে আপনাকে মাল কিনতে হবে এমন কোনো কথা নেই। ভারতবর্ষের যদি কোয়ালিটির প্রোডাক্ট হয়ে থাকে, ভারতবর্ষের প্রোডাক্ট যদি বাংলাদেশের মার্কেটকে সমৃদ্ধ করতে পারে, ভারতবর্ষ থেকে কিনবেন, নাও কিনতে পারেন। কিন্তু আপনি যদি ভারতবর্ষকে বলেন যে ভারতবর্ষকে আমি দেখে নেব, এটা ঠিক না, এটা ঠিক না। ভারতবর্ষকে দেখে নেবেন গণমাধ্যমগুলো যদি এইভাবে বলে থাকে, গণমাধ্যমগুলো কিন্তু তাদের যে স্পর্ধার উপরে কথা বলছেন, তাদের মানে মানুষের একটা ধৃষ্টতা দেখানো হচ্ছে। এই গণমাধ্যমগুলো, বাংলাদেশের গণমাধ্যম বা আমাদের দেশেরও কিছু গণমাধ্যম আছে, আমি শুধু বাংলাদেশের বলছি না, আমাদের ধৃষ্টতা দেখাচ্ছে। আমাদের দেশের গণমাধ্যমগুলো কিছুগুলো বলছে আমরা এইদিকে চিকেন নেকটা এক্সপেনশন করব, শিলিগুড়ি করিডোরটা এক্সপেনশন করব, ওইদিকে ফেনী থেকে আপ টু নিয়ে যাব, ওইদিকে তো আমাদের হিন্দু সংখ্যা বেশি আছে। আমাদের যেটা সীতাকুণ্ডু, চট্টগ্রামের সীতাকুণ্ডু এলাকা, যেখানে সীতা দেবী নাকি ছিলেন 14 বছর বনবাসের কালে, সীতা দেবী ওখানে নাকি ছিলেন। কতদিন ছিলেন আমি জানি না, আমার মনে নেই, আমি শুনেছিলাম বা পড়েছিলাম কোথাও যে সীতাকুণ্ডুতে গিয়ে সীতা দেবী ছিলেন। 14 বছর যে রামের বনবাস ছিল, সেই বনবাসকালে তিনি সেই সীতাকুণ্ডুতে ছিলেন। এখন সেই সীতাকুণ্ডু তো জানেন মানে ভাঙার একটা শিল্প, জাহাজ ভাঙা শিল্প তৈরি হয়েছে সীতাকুণ্ডুতে। পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ জাহাজ ভাঙা শিল্প তৈরি হয়েছে সীতাকুণ্ডুতে। এবং জাহাজ ভাঙা শিল্পর দ্বারাও কিন্তু বাংলাদেশের জিডিপি অনেকটা উঠে গেছে। এবং বাংলাদেশের জিডিপি উঠার পিছনে অনেক কারণ আছে, কারণ বাংলাদেশের প্রচুর রেমিটেন্স আছে, প্রচুর পরিমাণে ছেলে বিদেশে কাজ করে রেমিটেন্স পায়, যার জন্য তাদের ডলারের ইনকামটাও ভালো। কিন্তু বাংলাদেশেরও এই তো আজকের খবর, আজকেই যেটা শুনলাম যে ইসলামিক ব্যাংকের 78,000 কোটি টাকা ওই কি যেন গ্রুপ একটা তুলে নিয়ে চলে গেছে, দেউলিয়া করে দিয়েছে। এইরকম আমাদের ভারতবর্ষেও আছে। আপনাদের শুধু মানে বাংলাদেশে আছে তা না, আমাদের ভারতবর্ষেও আছে। নীরব মোদি, মেহুল চোকসি, এরাও হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়েছে। এদেরকেও কিন্তু মোদি সরকার আনেনি। আর আপনাদের ইউনূস সরকার ওই গ্রুপদেরকেও আনতে পারবে কিনা সন্দেহ আছে, যারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে। তারা বিদেশে সম্পদ করে নিয়েছে, বিদেশে সুখে থাকতে চায়। ভারতবর্ষও চেষ্টা করছিল, প্রধানমন্ত্রী তো আমাদের বলেছিল প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকে যাবে যদি কংগ্রেস সরকারকে হারাতে পারি। কংগ্রেস সরকারে তো মাধবরাও সিন্ধিয়ার বংশধর বা অন্যান্য অনেক রাজা মহারাজারা সব টাকা নিয়ে পালিয়ে গেছিল, তাদেরকে ধরতে পারেনি। এবং তাদেরকে না ধরেও আমাদের কিন্তু ভিত শক্ত, তাদেরকে না ধরেও কিন্তু আমাদের ভিত মানে ইকোনমিক্যালি স্ট্যাটাসটা যথেষ্ট শক্ত ভিতের উপরে এখন দাঁড়িয়ে আছি। আর যেটা রইল চট্টগ্রাম দখল কোনো কালেই ভারতবর্ষ করতে যাবে না। আর পার্বত্য চট্টগ্রামকে ঠান্ডা করার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীর। বাংলাদেশ সেনাবাহিনী যদি ঠান্ডা না করে, তখন যদি দেখা যায় ভারতবর্ষ কিন্তু হিন্দু দেশ নয়, ভারতবর্ষ গণপ্রজাতন্ত্রী দেশ, কিন্তু
যদি দেখা যায় যে ওখানে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, তখন কিন্তু আমাদের কট্টর হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী কিন্তু নাক গলাতে ছাড়বে না, নাক কিন্তু অলরেডি গলাবেই। শেখ হাসিনাকে ভারতবর্ষ প্রশ্রয় দিয়েছে এটা বলা ভুল হবে। শেখ হাসিনা আশ্রয় চেয়েছেন, মানে ভারতবর্ষ শেখ হাসিনাকে প্রশ্রয় দিয়েছে এই ভাষাটা ঠিক না। শেখ হাসিনা ভারতবর্ষের কাছে আশ্রয় চেয়েছেন। আশ্রয় চাওয়ার জন্য আপনাদের বাংলাদেশের সেনাবাহিনী পাঠিয়ে দিয়েছেন যে আপনি যান, ভারতবর্ষে থাকুন। ভারতবর্ষ তো অনেককে আশ্রয়, তসলিমা নাসরিনকেও তো আশ্রয় দিয়েছে। তসলিমা নাসরিনকে তো ব্ল্যাক ক্যাট কমান্ডো দেওয়া হয়েছিল, এখনো পর্যন্ত তসলিমা নাসরিনকে ব্ল্যাক ক্যাট কমান্ডো দেওয়া আছে। ব্ল্যাক ক্যাট কমান্ডো কাকে দেওয়া হয় জানেন? যারা আমাদের চিফ মিনিস্টার ব্ল্যাক ক্যাট কমান্ডো পায়, হোম মিনিস্টাররাও পায় না। সেখানে তসলিমা নাসরিনকে ব্ল্যাক ক্যাট কমান্ডো দেওয়া হয়েছে। তার সুরক্ষায় সারা রাত্রি জেগে বৃষ্টিতে রোদে ঝড়ে তার ফ্ল্যাটের চারদিকে তারা দারোয়ানের কাজ করে, তার সুরক্ষার কাজ করে। স্বাভাবিক কারণে একজন দেশ নায়ক। আমাদের তো তিব্বতের থেকে 1964 সালে দলাই লামা এসেছিলেন। দলাই লামাকেও তো পণ্ডিত নেহেরু দিয়েছেন, সুযোগ দিয়েছেন। তখন কত 3,000 দলাইকে নিয়ে এসেছিলেন। 3,000 দলাই সহ দলাই লামা এখনো পর্যন্ত জীবিত এবং এখনো পর্যন্ত তিনি ভারতবর্ষেই আছেন। তা কেউ আশ্রয় চাইলে আশ্রয় দেবে না? আপনাদের বাংলাদেশের 1 কোটি লোককে তো আশ্রয় দেওয়া হয়েছিল 1975 সালে। তারা এখনো আছে, তাদের সম্পত্তি এখনো বাংলাদেশে আছে। সেই সকল সম্পত্তি তো বাংলাদেশের অন্যান্যরা সব মেরে কেটে খাচ্ছে। তারা এখনো পর্যন্ত ভারতবর্ষেই আছে। আপনারাও তো দিয়েছেন, আপনারাও তো রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন কিছু। রোহিঙ্গারা তো আমাদের ত্রিপুরাতেও কিছু ঢুকেছে। আপনাদের যেমন কক্সবাজারে ঢুকেছে, তেমনি ত্রিপুরাতেও ঢুকেছে। তবে সর্বশেষ আমি অনেকগুলো কথা হয়তো বাড়তি বললাম, বা কোনো কথা হয়তো আমার নিজের মতামতটা আমি দিয়ে দিলাম, কিন্তু এটা সর্বৈব সত্য যে ভারতবর্ষ কখনোই বাংলাদেশ অধিগ্রহণ করবে না, বাংলাদেশ দখল করার চেষ্টা করবে না, বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করারও চেষ্টা করবে না। কারণ বাংলাদেশের উপর আধিপত্য বিস্তারের কোনো প্রয়োজন নাই। কারণ কি, বাংলাদেশের পরবর্তীকালে মিয়ানমার কিন্তু ভারতের শত্রু নয়, এটা বুঝতে হবে। মিয়ানমার ভারতের শত্রু নয়, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম ভারতের শত্রু নয়। যেহেতু তারা ভারতের শত্রু নয়, যেহেতু ভুটান, নেপাল ভারতের শত্রু নয়, যেহেতু এখন ব্রিক্স তৈরি হয়ে গেছে, যেহেতু চীন ভারতের শত্রু নয়, সুতরাং বাংলাদেশ কেন শত্রু হতে যাবে, বা বাংলাদেশ দখল করার কি প্রয়োজন আছে? বাংলাদেশের উচিত এখন নিজেদের অর্থনৈতিক ভিত শক্ত করা। বাংলাদেশ যদি মনে করে থাকে যে আমরা পরমাণু শক্তিধর দেশ হব, পরমাণু অস্ত্র সম্পন্ন দেশ হব, আখেরে কিছু লাভ নেই। কারণ আপনি বাংলাদেশ কখনোই পরমাণু শক্তিধর দেশ হওয়ার পরে কাউকে হুমকি দেখাতে পারবেন না। পরমাণু নিন, পরমাণু শক্তি নিন, পরমাণু শক্তি নিয়ে আপনাদের রূপপুর পারমাণবিক কেন্দ্র স্থাপন করুন, যাতে ভারত থেকে বিদ্যুৎ না নিতে হয়। আপনাদের বাঁশখালীর বিদ্যুৎ প্রজেক্ট যেন তাড়াতাড়ি উন্নতি করতে পারে, এখনো তো শুরুই করতে পারলেন না। আপনাদের পায়রার বিদ্যুৎ কেন্দ্রও ঠিকঠাক করে চলছে না। এইগুলোতে টাকা ঢালুন যাতে করে দেশের উন্নতি হয়। অযথা আপনাদের গণমাধ্যমদের উদ্দেশ্যে জানাই যে অযথা কখনোই নিজের ধৃষ্টতা দেখাতে যাবেন না। আপনাদের ধৃষ্টতাই কিন্তু পরবর্তীকালে কখনো কোনো সোর্স না হয়ে যায়।
আপনাদের ধৃষ্টতাই যেন কখনো সোর্স না হয়ে যায় এবং যে সোর্স দ্বারা বাঁধ ভেঙে যেতে পারে। সুতরাং গণমাধ্যমদেরকে আমি অনুরোধ করব যে আপনারা সংযত থাকুন এবং সংযত কথাবার্তা বলার চেষ্টা করুন, গভর্নমেন্টের কাছে সুপরামর্শ দেন যাতে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগে থাকবে। আমি একটা টপিকসের উপরে অনেকক্ষণ বলে ফেললাম, তো আপনাদের ভালো লেগে থাকলে এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।